বাবা। আরে শিল্পী যে, এসো এসো। আর কি বাবা, সালাম করতে হবে বসো। আমার জীবনের প্রথম রোজগার বাবা। হ্যাঁ, রোজগার? তার মানে সিডি খুব ভালো বিক্রি হচ্ছে। কোম্পানিতে বাবা তাই বললো। যাক, আমার মেজো বেটার আর কোনো চিন্তা নাই, এখন নিজের টাকায় বুক ফুলিয়ে হাঁটতে পারবে। অনুমতি চাই বাবা। কিসের অনুমতি? ব্রিফকেসটা খুলবো। তোমার ব্রিফকেস তুমি খুলবা, তা আমার অনুমতি লাগবে কেন? না মানে হঠাৎ করে যদি আবার বলেন যে টাকার গরম টরম দেখাচ্ছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, জীবনে প্রথম রোজগার তো বাপ্পার হাতে তুলে দিতে হয়, তাই তো? খুব ভালো বলিস, খুব ভালো করিস। এক কাম করো, করো দেখ, করো বাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত টাকা? ওরা বলেছে প্রত্যেক মাসে বলে এরকম করে রয়্যালটি আসবে। সাব্বাস সাব্বাস বেটা, এবারে আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করতে পারবো। সে কি কথা? চোখ বুঝবেন কেন বাবা? সারা জীবন আপনি অনেক খাটনি করেছেন, আমি আর আপনাকে খাটতে দেব না। তুমি বলতেছো? কিন্তু বাজার, এত বড় একটা আনন্দ একা ভোগ করতে তো ভালো লাগে না, সবাই ডাক দাও। আসবে বাবা, সবাই আসবে। বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি টাকাগুলোকে একটু কাজে লাগাতে চাই। বলো বলো। বাবা আমার কিছু টোকাই বন্ধু বান্ধব আছে, ভেবেছি এই টাকাগুলো দিয়ে ওদের একটা ক্যাসেটের দোকান করে দিব। বাহ, এই তো খুবই ভালো কাজ, আমি অনুমতি দিলাম। কিন্তু কথা হলো কি, ওই ওকে টাকার হিসাবপত্র কে রাখবে? সেটারও ব্যবস্থা করেছি বাবা, একজন আছে, ডাকি। ডাকো ডাকো, সেও নিশ্চয় খুব ভালো লোক। আল্লাহ মাবুদ, শুকর আলহামদুলিল্লাহ, আমি যে কত সৌভাগ্যবান, আমার এই সবচেয়ে অবহেলিত ছেলেটা তুমি তাহলে বড় পুরস্কার দিয়েছ। আল্লাহ। বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি রফির উপদেষ্টা? বাবা উপদেষ্টা না বাবা, বন্ধু। বন্ধু? আর বসো 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 বসো, আমার ছেলের আবার বন্ধু আছে, তুই তো আমার বন্ধু বলিস নি। বাবা কি বলবো, ও হচ্ছে আমাদের চারতলায় থাকে, রকিব সাহেবের মেয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ওর নাম রুমা। বাবা বেশ বেশ বেশ, আমি খুব খুশি হলাম। মা, এখন তোমার কি খেতে মন চাচ্ছে আমারে বলো, আমি তোমার এনে খাওয়াবো। আমাকে একা খাওয়ালে চলবে না আঙ্কেল, আমার টোকায় বন্ধুরাও আছে, ওরা এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছে। আর ওরা কিন্তু প্রথম রফি ভাইকে শিল্পী বলে ডেকেছে। তাই নাকি? এত কিছু আমি তো কিছুই জানতে পারলাম না। কি করে জানবেন আঙ্কেল, শিল্পপতিরা তো শুধু ইন্ডাস্ট্রি বোঝে, শিল্প বোঝে না, এই জন্য তো শিল্পীদের এই দশা। খুব ভালো বলেছিস মা, আমার বাড়িতে এত বড় একজন গুণী শিল্পী, অথচ আমি কিছুই জানতাম না। রানা যদি লুকিয়ে লুকিয়ে ওর গান না শোনাতো আমি তো বুঝতেই পারতাম না। গান শুনে দেখি হারি বাপ, আরে এ তো জাত শিল্পী। জানো, জীবনে কিন্তু কোনোদিন এতটুকু সাহায্য আমার কাছ থেকে নেয়নি। নেয়নি দেখেই ভালো হয়েছে আঙ্কেল, সবার কাছ থেকে প্রপার সম্মানটা পেয়েছে এবং সবাই তার গানের এখন কদর করছে। ঠিক বলেছিস মা, একদম ঠিক বলেছিস। ওই আবেগের চোটে তুই বলে ফেলেছি, কিছু মনে করিস না রে মা। কিছু মনে করবো কেন আঙ্কেল, আপনি তো আমার গুরুজন, আর আপনজনদের কি তুই বলে। তুই আমাকে আপন ভাবিস? আপন না ভাবলে কি এই রফি ভাইয়ের দোকানের হিসাব নিতে আমি রাজি হই? হাই, রফির খবর শুনেছো? ওই আহম্মকে আবার কি কথা শুনবো? ওর গানের ক্যাসেট তো হই হই করে বিক্রি হচ্ছে। গানের ক্যাসেট? হ্যাঁ। ওর গানের ক্যাসেট বের করলো কবে? নিশ্চয় আবার পকেট খালি করেছে। আরে না না, বড় সাহেব তো কিছুই জানতো না, ক্যাসেট বের হওয়ার পর জানতে পেরেছে। রয়্যালিটি পেয়ে আজকে 1 বাক্স টাকা নিয়ে গিয়েছিল বড় সাহেবের কাছে। 1 বাক্স টাকা? তোর কি মাথা খারাপ হয়েছে? গান গিয়ে 1 বাক্স টাকা পাওয়া যায় নাকি? হ্যাঁ তাই তো, বড় সাহেব ভীষণ খুশি, আর অন্তত ওই বাক্সটা দখল করে নিয়েছে।
রফির সঙ্গে তোমার সম্পর্ক কেমন? কেন, আগে যেমন ছিল এখনো তেমন আছে। আমি আগেরটাই জানতে চেয়েছি। খুব ভালো। তোমার কাছে মুখ খুলবে? মুখ খোলার কি আছে, আমি তোর সব কথাই জানি। ক্যাসেট করার টাকা কে দিয়েছে? ক্যাসেট কোম্পানি দিয়েছে, আমাকে কন্ট্রাক্ট ফর্মও দেখিয়েছে। শোনো, রফিকে দলে আনতে হবে। দলে? কার দল, কিসের দল? আমাদের দল? নেকা, কিছুই বোঝে না। আলী গ্রুপের ডিরেক্টরের মধ্যে তুমি আর আমি এক দল। নিজের ভাগ্য নিজে নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কোম্পানির ভাগ্যের সাথে জড়িয়ে আছে, কারো ব্যক্তিগত সঙ্গে নয়, এই কথাটা মনে রেখো। স্ত্রী হিসেবে স্বামীর প্রতি তোমার কোনো কর্তব্য নেই? হ্যাঁ আছে, স্বামীকে সবসময় সৎ পরামর্শ দেওয়াই আমার কর্তব্য। স্বামীর কাজে সহযোগিতা করতে চাও না? নিশ্চয়ই সহযোগিতা করব, যদি স্বামী কোম্পানির উন্নতি চায়। তোমার স্বামী যদি চেয়ারম্যান হতে চায়? বোর্ড অফ ডিরেক্টরস যদি মনে করে তাহলে হবে। স্বাভাবিক নিয়মে সেটা হওয়া সম্ভব নয়। তাই অস্বাভাবিক নিয়মে রাস্তায় হাঁটতে চাও? লক্ষ্য পূরণের জন্য অনেক কিছু করতে হয়। তুমি না একটা সত্য বুঝতে পারছো না, বড় সাহেব রিটায়ার করলে এমনিতেই তোমার সবকিছু কাঁধে এসে পড়বে। কোম্পানিতে একমাত্র তুমি কাজ করো, তোমার অন্য ভাইরা নয়। আরে অত সহজ হলে আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিত। তোমার আমার আলাদা ভাগ কি? কোম্পানি তো সবাই ডিরেক্টর। আরে রাখো তোমার ডিরেক্টর। শুধু এক কথা, আমি বারবার বলেছি আমি আমার ভাগ চাই। আমার নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের কোম্পানি চাই। আমার কথায় হাজার হাজার লোক উঠবে এবং বসবে, মরবে এবং বাঁচবে। হ্যাঁ তাই। সে যোগ্যতা তোমার আছে? আছে। শুধু লেখাপড়া জানলে কি যোগ্যতা হয়ে যায়? চেয়ারম্যান সাহেব তো নিরক্ষর, তার কথায় কোম্পানি চলছে না? চলছে তার সততা এবং বুদ্ধি দিয়ে। আমার কি বুদ্ধি নেই? আছে, ভালোটাকে মন্দ করার বুদ্ধি আছে, আর কিছুই নেই। আমার প্রাণটা জোর হয়ে গেছে, কি যে ভালো লাগতেছে। ওর অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। আল্লাহ রে, সেই দিন কবে আসবি যেদিন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবা, আবার এই সংসারে হাল ধরবা? না, সংসারে হাল ধরার আশা আমার আর নেই। রাবে আছে, ও তো খুবই ভালো মেয়ে। তুমি এক কাজ করো, আরেকটা মেয়ে দেখো রফির জন্যে। দুই বউ হলি পরে রাবের কাজটা একটু হালকা হবে। তা ঠিক বলিস, কিন্তু রবি তো আবার নরম মনের ছেলে। বউ ঠিক মতো না হলে পরে সারা জীবন কেঁদেই শেষ হয়ে যাবে। হ্যাঁ জানো, রফি যেদিন গান রেকর্ডিং করতে যায় সেদিন সকালে আমাকে জড়াই ধরে সে কি কান্না, খালি বারবার বলতেছিল আম্মা দোয়া করো, দোয়া করো। এখন দেখলে তো তোমার দোয়ার ফল হাতে হাতে ফলল। রফি এখন মেলা টাকার মালিক। আল্লাহ আছেন। আমার বিয়ের পর তোমার ফিরতে দেরি হলে পরে আমি পথের দিকে তাকাই থাকতাম। যখন তোমার গান শুনতাম তখন দৌড়ে পুকুর পাড়ে চলে যেতাম, দেখতাম তুমি গান গাইতে গাইতে ফিরতেছ। সেসব কথা তোমার এখনো মনে আছে? মনে থাকবি না কেন? রেকর্ডে রফির গান শুনে মনে হলো তো তুমিই গান গাচ্ছ। একদম ঠিক বলিস, ঠিক জান আমার গলা। সেদিন রানা যখন আমার নিয়ে গেল, লুকিয়ে লুকিয়ে গান শুনতেছিলাম, আরে দেখি তো মনে হলো সফেদ আলী, তো সফেদ আলীর গলা। তখন আমার ইচ্ছা করতেছিল আমি ছুটে চলে যাই সেই গ্রামে, আবার খোলা গলায় গান ধরি। ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে, ঝিলমিল সায়রে ও ঢেউ খেলে। এসো বৌমা। এসো এসো বৌমা এসো। তাহলে তুমি খেয়ে নাও, আমি একটু ঘুরে আসি। আব্বা আপনি যাবেন না, কতদিন আপনারা দুজন একসাথে খান না, আজকে দুজন একসাথে খাবেন। তুমি তো তোমার শাশুড়ি আমার জন্য পথ্য করেছো, কি আর আমার মুখে রুজবে? পথ্য হলেও আমি নিজে রান্না করেছি, খেতে খুব একটা খারাপ হবে না। আমি আপনার খাবারটা নিয়ে আসছি, খেয়ে দেখেন না। তুমি বলতেছো স্বাদ হবে? না ভালো লাগলে খেন না, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আমি তোমার তোকে দিই। হ্যাঁ বহুদিন পর ছুটির মধ্যে আয়েশ করে একটু পত্রিকা পড়ার সুযোগ পেলাম।
যাক বাবা, কাজটা পাকা করে তবেই এলাম। কি কাজ? বিয়ের কাজ। কার বিয়ে? কার বিয়ে মানে? আমাদের মেরুমার বিয়ে। কার সাথে? আমাদের ল্যান্ডলর্ড আলী সাহেব তার মেজ ছেলে রফির সাথে। তুমি নিজে প্রস্তাবটা দিলে? হ্যাঁ। না, আমি বলছিলাম কি যে কাজটা কি তুমি ভেবেচিন্তে করেছো? আরে হ্যাঁ, ভেবেচিন্তেই করেছি। কেন? কিন্তু আবার কিন্তু কি? মানে তুমি নিজে না বলে অন্য কাউকে দিয়ে তো বলাতে পারতে। তাহলে কে নিয়ে যেত? তুমি? না, ঘটক পাঠাতে। ঘটক? শোনো, সব বিয়ে ঘটককে দিয়ে হয় না, বুঝেছো? আরে আমাদের একমাত্র মেয়ের পাত্র নির্বাচন তো আমিই করব, তাই না? এখানে তুমি ঘটককে টানাটানি করছো কেন? 10টা না 5টা না, একটি মাত্র মেয়ে আমাদের। সুতরাং সব কিছু দেখে শুনে তো আমাকেই করতে হবে, তাই না? ঠিক আছে, তোমার প্রস্তাবে কি রফির ফ্যামিলি রাজি হয়েছে? আরে শোনো, বিয়ে শাদীর ব্যাপার, একটু ভেবেচিন্তে কথাবার্তা বলতে হয়। তুমি ফাইনাল রেজাল্টে কবে পাচ্ছ? আরে আলী সাহেবের ছেলের বউ রাবেয়া, ভেরি সুইট গার্ল, ও বলেছে আলী সাহেবের সাথে কথাবার্তা বলে আমাকে ফাইনাল কথা জানাবে। জানো, রফিকে দেখে বোঝা যায় না যে ওর বোনটা মানে রোকেয়া এইরকম একটা বোন ও থাকতে পারে। কিরকম? মানে রফি ছেলেটা তো ভীষণ সহজ সরল, মানে যাকে বলে একটা ইনোসেন্ট বয়, আর ওর বোন রোকেয়া হচ্ছে ঠিক উল্টো, যাকে বলে গরল প্রকৃতির একটা মেয়ে। তাহলে তো ওই ফ্যামিলিতে গিয়ে আমার রুমার ম্যানেজ করা খুব কষ্ট হবে। আরে না না, তুমি এত ভেবো না তো, সব কিছু আমার উপর ছেড়ে দাও। আরে আমি আছি না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। আমার মেয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেগুলো তো আমাকেই দেখতে হবে। তাছাড়া আমাদের ল্যান্ডলর্ড আলী সাহেব, শুনলাম সে নাকি খুব নীতিবান মানুষ। আমার মনে হয় আমাদের রুমার সেখানে ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন, বুঝেছো? যে আমাকে একটু আবার ফেসিয়াল করতে হবে। রত্না, এই রত্না, তা বাবা, রুমার মা হঠাৎ করে প্রস্তাব নিয়ে গেছিল। আমি তো চাচা কিছুই বুঝতে পারছি না। তা বাবা, তোমার লগে রুমার কোনো সম্পর্ক? না না, কি বলেন চাচা? ও আমার থেকে কত শিক্ষিত, আমি তো এসব স্বপ্নেও কোনোদিন ভাবিনি। তাইলে রুমার মা যাই না শুই না এইভাবে? না চাচা, আমার মনে হচ্ছে ওই যে টোকাই রুমা, আমরা সবাই মিলে একটা ক্যাসেটের দোকান করতে যাচ্ছি, তো এই জন্য হয়তো ওই কবিতা ম্যাডাম ভেবে নিয়েছে আমার সাথে রুমার প্রেম। হ্যাঁ, তা হইতে পারে। আচ্ছা, তোমার ভাবি কি কইল? ভাবি তো তেমন কিছু বলেনি, বলেছে আব্বার সাথে আলাপ করবে। আর তোমার বড় বোনে? ওরে বাপরে, সে তো মহা খেপে গিয়েছে। বলেছে রুমা বলে আমার বাসায় কিভাবে ঢোকে সেগুলো দেখে নিবে। তাহলে তো আমার সমস্যার সমাধান হয়েই গেল। কিভাবে? তোমার বোন একাই 100, ওর কাছে কেউ টিকতে পারবে না। কিন্তু চাচা, বাবা যদি রাজি হয়ে যায়? তাহলে তো একটু ঝামেলা হইব। আলী ভাইয়ের মত তো বদলাইতে পারবো। তাহলে তো একটা পথ বের করা দরকার। হ্যাঁ, একটা পথ বাইর করতে হবে। শোনো, ম্যাডাম হঠাৎ এরকম প্রস্তাব দেবে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, রফি ভাইও খবরটা শুনে কিরকম যেন চুপসে গেছে। চুপসে যাবে কেন? সে পুরুষ মানুষ না? সে গলা বাজিয়ে বলতে পারতো না যে আমি রুমাকে বিয়ে করবো না? পারে না দেখি তো আব্বার কাছে ছুটে গিয়েছে। চাচার কাছে না গিয়ে আমার কাছে আসা উচিত ছিল। তোর কাছে আসবে, তাহলেই হয়েছে।
এই খবর শুনে অন্য যে কোনো ছেলে হলে 10টা ডিগবাজি দিত খুশিতে। আর আমাদের বেচারা রফি ভাই, উনি কোন গর্তে গিয়ে লুকাবে সেটাই খুঁজে পাচ্ছে না। তোর ওই রফি ভাইকে আমি গর্তে ঢুকিয়ে ছাড়বো। আচ্ছা, যখন গর্তে ঢুকাবার তখন ঢুকাস, কিন্তু এখন বেচারাকে বাঁচবার একটু ব্যবস্থা করে দে। আপাতত তো ম্যাডামকে খেপানো যাবে না। আমি রিফিউজ করেছি শুনলে তো ম্যাডাম একদম হার্ট অ্যাটাকও করে বসতে পারে। কি বলছিস? আপাতত ঠেকিয়ে দিবে পরীক্ষার কথা বলে, কিন্তু পরে জীবনের এই অচিহ্ন